দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান, আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই শীত মরশুমের গাছগুলো ঠিক ততটাই ভালো। যে মরশুম সেটা কিন্তু শেষ হতে চলেছে। জানুয়ারি মাসের আজকে হচ্ছে 16 তারিখ। এই জায়গায় দাঁড়িয়ে রোদের কি প্রখর তেজ সেটা আপনারা বুঝতেই পারছেন। এই তেজে প্রখর তেজে কিন্তু চন্দ্রমল্লিকাগুলো আস্তে আস্তে স্তিমিত হতে শুরু করেছে। আর ঠিক এই সময় আমরা পৌঁছে গেছি একটি অসাধারণ বাগান। আমরা অনেকেই করি এবং আপনারাও জানেন, প্রচুর ছাদ বাগান আমি ভিজিট করি, তাদের বাগানগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখ। আসলে আমরা যারা বাগান করি, বাগান করতে ভালোবাসি, তাদের মধ্যে হাতে গোনা কিছু মানুষ আছে যাদের চিন্তা চেতনা, তাদের ভাবনা সেগুলো বাগানের মধ্যে ফুটে ওঠে। আসল কথা, একটা বাগান দেখলে আমরা সহজেই ধরে নিতে পারি যে মানুষটি কেমন, কি তার চিন্তা ভাবনা। ঠিক তেমনই একটি বাগানে কিন্তু আজকে আমরা উপস্থিত হয়েছি। আপনারা হয়তো অনেকেই তাকে চেনেন, এর আগেও আমার ভিডিওতে দেখেছেন, এবং যারা বাঞ্ছারামের বাগান ফেসবুক গ্রুপের সাথে যুক্ত তাকে অনেকেই চিনবেন। তিনি আর কেউ না, আমাদের গ্রুপের অতি প্রিয় একজন মডারেটর শ্রী রবিশঙ্কর মজুমদার দাদা। এই বাগানেও তার চিন্তা চেতনা সমস্ত কিছু তার বাগানের মধ্যে ফুটে উঠে। চলুন বেশি দেরি না করে সরাসরি রবিদার সঙ্গে আমরা কথা বলে তার মুখ থেকেই শুনি তার এই বাগানের রহস্য, এত ফুল ফোটানো। এই সময় দাঁড়িয়ে আমরা ভিডিওটা শুট করছি, রোদের তেজ কিন্তু প্রখর, আমরা ঠিকভাবে চোখ খুলতে পারছি না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রবিদার সঙ্গে কথা বলবো। নমস্কার রবিদা, বাঞ্ছারামের বাগানে আপনাকে স্বাগত। আমারও আপনার চ্যানেলের সকল সাবস্ক্রাইবার এবং দর্শকদের স্বাগত আমার বাগানে। একদমই তাই। আচ্ছা দাদা, আপনার এখানে আসার উদ্দেশ্য একটাই। আমরা তো আপনি গাছ করেন ভালো জানি, এবং আমাদের যে লাস্ট কর্মশালা হলো সেখানে রবিদা কিন্তু 500 চন্দ্রমল্লিকার চারা দিয়েছেন। সেগুলো আশা করি আপনাদের বাড়িতে ঠিকঠাক এইরকম রবিদার মতনই হয়েছে। আচ্ছা, যেই বিষয়টার জন্য রবিদার কাছে আসা দাদা, এই যে আমরা এত বাগান ঘুরি এবং আমরা যারা করি প্রত্যেকেই তো মানে একটা নির্দিষ্ট পদ্ধতিতে করি, কিন্তু আপনার এখানে গাছ করার পদ্ধতিটা একদম সম্পূর্ণ আলাদা। সেটা আমি আমার মুখে বলছি না, আপনি যদি আমার দর্শকদের জানান যে আপনার এখানে এই যে চন্দ্রমল্লিকা দেখছি, গাঁদা দেখছি, পিটুনিয়া দেখছি, সিনেরিয়া দেখছি, ইমপ্রেশন দেখছি, মানে শীতের সমস্ত গাছগুলোই আছে। এইগুলো আমার কথা অসাধারণ সুন্দর হয়েছে। এই রহস্যটা কি আমার দর্শক? প্রথম কথা হচ্ছে, চন্দ্রমল্লিকা আমার এখানে কোনো শেড নেই। না, সে তো আমরা জানি। আমার ছাদে কোনো শেড নেই। আর আমি চন্দ্রমল্লিকাটা সারা বছর এইভাবেই করে যাই, ফাঁকা ছাদে। আর একটা, যে সবাই তো বলবে যে চন্দ্রমল্লিকা করতে গেলে, সারা বছর করতে গেলে শেড দিয়ে করতে হবে, মাটিতে যদি করে। আমার এখানে সেটা মাটিতেই হয়, সারা বছর ন্যাকেটই থাকে ওটা, কোনো ঢাকনা কোনো পর্দা দেওয়া হচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে, এটাতে প্রত্যেক বছর মাটিটা পাল্টানো হয়। আমরা যেটা জানি চন্দ্রমল্লিকার নতুন মাটি ভালো হয়, সবাই বলবে যে নতুন মাটি লাগবে। তো আমার এটা 6 বছরের মাটি। এই মাটিটা আমি লাস্ট 6 বছর ধরে ইউজ করছি, জৈবভাবে করছি বলেই এটা সম্ভব হচ্ছে। এখনো মাটি চেঞ্জ আর করতে হবে না বলেই আশা রাখি। ঠিক এই কারণেই আমি শুরুতেই আপনাদের বলেছিলাম যে এটা একটা অসাধারণ বাগান। তার কারণ আমরা প্রত্যেকেই জানি যে চন্দ্রমল্লিকা যদি আমরা নতুন মাটিতে করি তাহলে কিন্তু তুলনামূলক ভালো হয়। কিন্তু দেখুন এইখানে যে চন্দ্রমল্লিকা আপনারা এতক্ষণ দেখলেন বা আমি দেখালাম বা এখনো দেখবেন, সম্পূর্ণ গাছগুলো কিন্তু প্রায় রবিদার মুখ থেকে শুনলেন 6 বছরের পুরনো মাটিতে হচ্ছে। সেটা কিভাবে সম্ভব হচ্ছে সেটা কিন্তু এবার আমরা দাদার কাছ থেকে জানবো। দাদা, এইটা কিভাবে সম্ভব হচ্ছে যদি আমার দর্শকদের জানান, যাতে যারা নতুন বাগানি আছে তাদের সুবিধা। চন্দ্রমল্লিকা শুরু করতে গেলে অন্তত 4 থেকে 5 বার টপ পাল্টাতে। টপ পাল্টানো যখন হচ্ছে, তখন যখন 4 ইঞ্চিতে ফার্স্ট বসানো হবে, তখন কিন্তু বাকি যে মাটিটা, সেই মাটিটাকে আমি ওর মধ্যে তখন গোবর টোবর, যা পুরনো কিচেন ওয়েস্ট সেটা থাকবে, তার সাথে গোবর, ছাগলের লাদি, মুরগির, পোলট্রির যে সারটা হয় সেটা, আর যেমন মানে হাড় গুঁড়ো, শিংকুচি, সেগুলো সামান্য, কিন্তু বেশিরভাগ ব্যাপারটা থাকে ওটা। ওটা দিয়ে সারা বছর আমার বড় টব যেটা ফাইনাল করব, সেই মাটিটাকে আমি তৈরি করে নেব। এটা কতদিন আগে তৈরি?
এই সিজন চলে যাবে, এই বড় গাছগুলো যেই নাকি আমি ওর থেকে চারাটা নিয়ে নেব, তারপরেই ওই ব্যাপারটা আমি করে দেবো। সেটা মনে করুন মার্চ মাসে নিয়ে কতটা পরিমাণ মাটিতে কতটা পরিমাণে কি কি মেশাতে হবে সেটা যদি একটু খুলে বলেন তাহলে আমার দর্শক। ওটা আমার কাছে যা থাকে সেই সবটা ঢেলে সারা বছরে আমার যেটা একটা ট্যাঙ্কির মধ্যে জমা হচ্ছে কিচেন ওয়েস্ট গুলো। সেটা এবার নিয়ে সব ঢেলে দেবো। তাতে সবাই সবাই যেটুকু যেটুকু পাবে পাবে। আচ্ছা, এর নির্দিষ্ট কোনো পরিমাণ? পরিমাপ পরিমাপ কোনো নেই। আর তারপরে যেটা হবে সেটা হচ্ছে ওইখান থেকেই, যে 4 থেকে যখন 6 উঠলো, ওই টবের থেকে সামান্য কিছুটা মাটিটা নিয়ে আমি ওই মনে করুন এক টবটা ওই ভালো সার দেওয়া মাটিটা নিলাম, তার সাথে আরো 2 টব নর্মাল মাটি মিশিয়ে দিয়ে পরের টবটায় বসে, এইভাবেই চলবে। আর যাতে ফাঙ্গাস না আসে তার জন্য ট্রাইটোডার্মা, সিডোমোনাস এটা দেওয়া হয়। আসলে আপনারা যেভাবে বাগান করেন, আমার বাগানটা সেইভাবে আমি করি না। এখানে আপনারা যেমন রাসায়নিক সারগুলো দিচ্ছেন, এনপিকে ওর পাতায় পাতায় দিচ্ছেন, তুলে দিচ্ছেন, মাটিতে ডিএপি দিচ্ছেন, আমার ওই ব্যাপারটা একদমই থাকে। আমি যখন দিই তখন কিভাবে দিই, সেটা হচ্ছে এনপিকে দেওয়া হয়, জৈব এনপি, যেটার মধ্যে বেশ কিছু জীবাণু আছে যারা ফসফেট, পটাশ, নাইট্রোজেন সবগুলোকেই ওরা মাটি থেকে হোক বাতাস থেকে হোক গাছকে সাপ্লাই করার ব্যাপারটা করে। এইভাবেই বাগানটাকে আমি এইভাবেই মেনটেন। আচ্ছা, আমরা যেমন ধরুন বিভিন্ন রোগ পোকার আক্রমণের হাত থেকে বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করি, কীটনাশক হিসেবে আপনি কি ব্যবহার? আমার এখানে কোনো কীটনাশক আজকে 6 বছরে দেওয়া হয়, মানে কোনো কীটনাশকই লাগে না? পোকামাকড়ের আক্রমণ হয়নি, পোকামাকড়ের আক্রমণ নেই, কিন্তু আমি দেখছি চারিদিকে যে নারকেল গাছ রয়েছে এবং বাড়িতেই 7খানা নারকেল গাছ রয়েছে এবং আমরা এটা লক্ষ্য করেছি সাদা মাছির একটা প্রবণতা। আপনি একটা গাছকে নাড়িয়ে দেখুন, একটাও সাদা মাছি। মানে এটার কারণ, যখনই আপনি রাসায়নিক সার দিচ্ছেন, আপনার তো জানা নেই যে কতটা দিলে গাছ কতটা নেই। আমরা সবসময় ওভারডোজেই গাছে সেই জিনিসটা বেশি চলে আসে। এই বেশি চলে আসলেই পোকারা ওই বিভিন্ন সার, যেটা আপনি ফসফেট বেশি দিয়ে দিলেন তার জন্য বিশেষ কিছু পোকা আছে আপনার গাছে উপদ্রব করবে। আপনি নাইট্রোজেন বেশি দিয়ে দিচ্ছেন তার জন্য বিশেষ কিছু পোকা আছে যে তারা আপনাকে অ্যাটাক করবে। আমারটাই তো সেভাবে ওরা পায় না, যার ফলে পোকারও কোনো। এটা কিন্তু একদম ইউনিক। এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু এই বাগানটার জন্য আমি বলছি না, দাদার আশেপাশে যে ছাদগুলো আছে সেই ছাদগুলোতে এখান থেকে দেখা যাচ্ছে প্রত্যেকটা ছাদেই কিছু না কিছু ফুল রয়েছে এবং বাংলার প্রত্যেকটা ঘরেই প্রায় এই শখের বাগানই আপনি পাবেনই। সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আশেপাশের ছাদে প্রচুর গাছ রয়েছে এবং সেখানে তারা তো জৈবভাবে করেন না, তারা তো নিশ্চয়ই রাসায়নিক সার ব্যবহার করেন বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করে। সেই জায়গায় দাঁড়িয়ে দাদা কিভাবে এই তার বাগানটাকে সুরক্ষিত রাখছেন পোকামাকড়ের হাত থেকে, সেটা কিন্তু একটা বিস্ময়। আরেকটা ব্যাপারও হয়, সেটা হলো আমার এই বাগানটা বহু বছরের বাগান, তো এটার বয়স মোটামুটি 30 বছর ধরতে পারুন এই বাগানের বয়স। তো সবসময় এখানে জলও দেওয়া থাকে বালতিতে, আর ওরা পোকামাকড় অবশ্যই হয়, না হলে ওই পাখিরা আসে কেন। তো আপনারা যেমন ওষুধ দিয়ে পোকাগুলোকে নষ্ট করছেন, আমার এখানে পাখিরা আসে, পাখিরাই ওগুলোকে খেয়ে। পাখিরা যে আপনার এখানে আসছে, তারা এই যে আমরা দেখেছি ছোট ছোট ফুলের যে কুড়ি আসে সে বা কচি কচি পাতা হয় সেগুলো তো পাখিরা নষ্ট করে। সেই অনেক সময় হয় যেটা হচ্ছে আমি বেঁধে টেঁধে দিয়ে গেছি, ওরা এসে হয়তো কিছু ডাল ভেঙে ফেললো, হয় সেটার জন্য বাধাইটা খুব ভালোভাবে। গাছগুলোকে আমি প্রতিদিন 2 বেলা করে স্নান করাই। এই স্নানটার জন্য পোকামাকড়ের জন্য আমার আর কোনো ওষুধ দিতে হয় না। অনেকে জৈবভাবে করেও নিম তেল ওই সেই দিতে হয়, আমার সেটাও। আরেকটা কথা আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে দেখুন একটা বাগান করার খুব শর্টকাট পদ্ধতি হচ্ছে এখন, মানে কৃষি বিজ্ঞান এত উন্নত হয়েছে যে আপনি হাইব্রিড চারা, যেই চারায় ছোট গাছে বড় ফুল
এবং বিভিন্ন মানে উন্নত মানের রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক এগুলো দিয়ে খুব সহজে কিন্তু একদম সাধারণ মানুষের কিন্তু খুব ভালো বাগান করতে পারে, যদি একটু তাকে ট্রেন্ড করা হয় বা একটু জানিয়ে দেওয়া হয় যে গাছের কোন সময় কোন জিনিসটা লাগবে। সেটা এত রেডিমেড পাওয়া যায় যে যেটা দিয়ে অনায়াসে খুব ভালো বাগান করা যায়। কিন্তু এই এত সহজ পদ্ধতি ছেড়ে আপনি একটা চিরাচরিত সেই সনাতনী প্রথা যাকে বলে একদম জৈবভাবে আপনি এই বাগান করছেন, এর কারণটা কি? একটা কারণ হচ্ছে খরচ। যদি মানে খুব স্বাভাবিকভাবে বোঝানো হয় লোককে যে ওইভাবে করলে, রাসায়নিক দিয়ে করলে খরচ কম, সারের দামটা কম, একটা ডিএপির দাম হয়তো 20, 25, 30 টাকার ভিতরে পাবেন 1 কেজিতে আপনার হয়তো 6 মাস চলে যাবে। তার থেকে কিন্তু জৈবতে খরচ বেশি। জৈব সারটা যখন আপনি কিনছেন, 1 কেজি ভার্মি কিনতে গেলে আপনার খুব কম করে হলো 20 টাকা, 15 টাকা, 20 টাকায় 1 কেজি ভার্মির দাম। 1 কেজি ভার্মি কটা গাছে দেবে? তাহলে সেই যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে জৈবভাবে করলে দামটা বেশি। কিন্তু যারা রাসায়নিক ভাবে করে তারা কি পরিমাণে কীটনাশক আর ফাঙ্গিসাইড ইউজ করে সেটা যদি একটু ক্যালকুলেশন করবেন তাহলে দেখবেন যে আমার এই জৈব সার দিয়ে আমি যেটা করি সেটা অনেক। আর দুটো জিনিস আমি পড়ে দেখেছি যে রাসায়নিক সার দিয়ে করলে সেই গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক। যারা কম্পিটিশনে কাজ করে না, কম্পিটিশনে পাওয়ার শোতে যায়, আপনি ভাবলেন যে এই ডালিয়াটা এবার ফার্স্ট হয়েছে, ওর চারা কিন্তু রাখা হয়। ওই জাতটার অন্য একটা স্যাম্পেলকে ওরা ওইভাবেই তৈরি করে জৈবভাবে। যদি ওটার আলুটা রাখে না তো 2 মাস লাগবে না ওটা পচে যাবে, কারণ ওটাকে অনেক বেশি রাসায়নিক সার খাইয়ে ওটাকে তৈরি করা হয়েছে। ওটার পচন ধরে খুব তাড়াতাড়ি। তো যেটা এনভায়রনমেন্টের প্রশ্ন, আপনি রাসায়নিক কীটনাশক ইউজ করছেন, তার মানেই তার একটা সাইড এফেক্ট থাকবে। আমার বাড়িতে কুকুর আছে, বাচ্চা ছেলে মেয়ে আছে, তো এদেরও তো একটা প্রভাব পড়ে এর থেকে। তা আমি শখের বশে একটা কাজ করব, তার জন্য সাইড এফেক্ট থাকবে, সেটা কেন হবে? তার জন্য যদি আমাকে একটু বেশি খাটতে হয়, তার কোনো সাইড এফেক্ট না থাকে, সেটাই ভালো। সেটা হলো এর স্থায়িত্ব। যদি রাসায়নিক সার দিয়ে করা হয় তাহলে সেটা খুব কম সময়ের মধ্যে তার জৌলসটা নষ্ট হয়ে যায়। এই ফুলগুলো যেটা ফুটেছে সেটা হচ্ছে 20 তারিখে একদম পরিপূর্ণভাবে ফুটাচ্ছে। 20 জানুয়ারি না, ডিসেম্বর। ডিসেম্বর, আজকে তো আজকে 16। হ্যাঁ, তার মানে প্রায় প্রায় 1 মাস হতে চলবে। যদি এটা রাসায়নিকে হতো তাহলে এই ফুলের অস্তিত্ব আপনি একদম এতদিনও ফুরিয়ে, ও হয়ও তাড়াতাড়ি বেশি হয় কিন্তু ফুরিয়ে যায় খুব তাড়াতাড়ি। জৈব সারে আমাদের ফুলটা ফুটতেও যেমন একটু সময় লাগে এবং অনেক দিন ধরে সতেজ থাকে, যেটার অনেক দিন ধরে তার যে আনন্দ সেটা আমরা উপভোগ করতে পারি। এই মুহূর্তে দেখুন আমার হাতে একটি ইমপ্রেশনের গাছ রয়েছে এবং প্রচুর ফুল ফুটেছে, এবং টবটা কিন্তু প্লাস্টিকের 6 ইঞ্চির একটা টব। এই 6 ইঞ্চির টবে দেখুন কত সুন্দর একটা ইমপ্রেশন তৈরি হয়েছে, এবং যেটা সম্পূর্ণ জৈব সারে। এর মধ্যে কিন্তু এক ফোঁটাও রাসায়নিক সার ব্যবহার করা হয়নি বা রাসায়নিক কোনো কীটনাশকও ব্যবহার করা হয়নি। এবং দেখেছেন গাছটা কত ফ্রেশ, আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই যে দেখুন প্রত্যেকটা পাতা কিন্তু ফ্রেশ এবং ফুলগুলো কিন্তু চমৎকার। কেন বাগানটা অন্যরকম? এই মুহূর্তে দেখছেন আমার হাতে একটি পিটুনিয়া টব রয়েছে এবং এতে বেশ কয়েকটি পিটুনিয়া ফুটেছে, এবং আমি দেখালামও নিচে প্রচুর পিটুনিয়া রয়েছে। আমাদের সাধারণ যারা বাগান করি বা পিটুনিয়া লাগাই তাদের টবের সঙ্গে এই টবটা কিন্তু মিলবে না, এমনকি আপনার বাড়ির টবটাও মিলবে না। আপনার বাড়ির টবে কিন্তু শুধু পিটুনিয়ার টবে একটা পিটুনিয়াই আছে, আর কিছু নেই, আর কিছু থাকতে দিতে নেই। আপনি এই টবে কোনো আগাছা রাখেন না, আমিও রাখি না। আগাছা হলেই কিন্তু সেটা তুলে ফেলে দিই।
কিন্তু এই টবটাকে আমি একটু কাছ থেকে নিয়ে দেখাই। দেখুন, এতে যেমন পিটুনিয়ার একটা গাছ রয়েছে, তাতে পিটুনিয়া ফুল ফুটে রয়েছে, তার পাশাপাশি কিন্তু বেশ কিছু আগাছা রয়েছে যেগুলো হচ্ছে আমরা তুলে ফেলি। এখানে কিন্তু এই আগাছাগুলো রয়ে গেছে। তার কারণটা কি? তার কারণটা আমরা দাদার মুখ থেকেই। দাদা, আমাদের সাধারণ বাগানীদের গাছ কিন্তু আমরা পরিষ্কার করে রাখি যাতে অন্য কিছু না থাকে, শুধু পিটুনিয়া গাছটা থাকবে। আমাদের ধারণা এই গাছগুলো এই পিটুনিয়ার খাবারগুলো খেয়ে নষ্ট করছে আগাছা, আমরা তুলে ফেলে দিই। কিন্তু ব্যতিক্রমী আপনার এই টব, প্রত্যেকটা টবে দেখছি আগাছা। এইটা কি? এটা যদি দর্শকদের বলেন। এটা হলো প্রকৃতির নিয়ম অনুযায়ী আপনি যদি কাউকে মানে সবার থাকা উচিত, তার কারণ এখানে একটা গাছ কি খায় সেটা আপনারও জানা নেই, আমারও সবটা জানা নেই। হয়তো বিজ্ঞানীরা অনেকটা গবেষণা করেছেন, কিন্তু প্রকৃতি তো তারও আগে সৃষ্টি করে দিয়েছে তার গাছের খাবার। তো সেখানে এই প্রত্যেকটা আগাছা বলে আমরা যেগুলোকে বলছি তাদেরও কোনো ভূমিকা আছে। ঠিক কি ভূমিকা আছে একটু খুলে যদি আমার দর্শকদের জানা। সবচেয়ে বড় যেটা আছে সেটা হলো মিথজীবী একটা সম্পর্ক, যে যত রকমের জীবাণু আছে আর সেই জীবাণুগুলো প্রত্যেকটা গাছকে, প্রত্যেকটা জিনিসকে ওরা পছন্দ করে না। কোনো কোনো বিশেষ গাছকে কোনো বিশেষ মিথজীবী ব্যাকটেরিয়া পছন্দ করে, সেখানেই তারা আশ্রয় নেয় এবং মাটিকে আমরা যেগুলো জানি যে গাছের খাবার, সেইগুলোকে তৈরি করে পৌঁছে দিতে সাহায্য করে। আসলে আমরা যেটা করি সেটা হলো আমরা তো অনেক দামি দামি খাবার কিনে আনি, তো আমাদের ভয় হয় কি যে আমাদের গাছটাই শুধু ওই খাবারটা খাক। প্রকৃতি কিন্তু এরকম স্বার্থপর না, প্রকৃতি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। তো এই মাটিটার এনভায়রনমেন্ট তখনই ঠিক থাকবে যখন এরা সবাই থাকে। ওর জন্য আমাদের যে গোবর সারটারগুলো দেওয়া হয় তার মধ্য থেকেই এই আগাছাগুলো জন্মায়, সেইগুলোকে নষ্ট করা হয় না। হ্যাঁ, তবে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আগাছাটা যেন আপনার আকাঙ্ক্ষিত যেই গাছটা ছিল তাকে ছাপিয়ে না যায়। তার গোড়াটা মানে প্রাধান্য থাকবে আপনার আকাঙ্ক্ষিত গাছটা, আর ওই গাছগুলোকে, আগাছাগুলোকে মাঝে মধ্যে উপড়ে না ফেলে ওর পাতাগুলো, ডালগুলো কেটে ছোট বানিয়ে রাখবেন যাতে ওর শিকড়টা ঠিক থাকে। উপরটা মানে ওর বাড়ন্তটা কমে যাবে, ওর থাকবে না, কারণ আগাছা বাড়েও। মানে আমরা উপড়ে ফেলবো না, সোজা কথায় আমরা এতক্ষণ আমরা রবিদার কাছ থেকে জানলাম বা শুনলাম যে কিভাবে উনি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তার এই বাগানটি করেন এবং এই জৈব ব্যাপারটার যে আমাদের উপকারিতা কি কি। যারা নতুন বাগানি দেখছেন ভিডিওটা, আশা করি আপনারাও রবিদার কথায় উদ্বুদ্ধ হয়ে আপনারাও নিজেদের এনভায়রনমেন্টের জন্যে, যেহেতু আপনারা কোনো কম্পিটিশনে যাবেন না, আপনাদের শখের জন্য বাগান করেন, আপনারা রবিদার মতো এরকম শখের বাগান করুন সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। এবং নিশ্চয়ই আমাদের জানান, আমরাও কিন্তু দর্শকদের সামনে তুলে ধরার একটা সুযোগ পাবো যে এখানেও কিন্তু সম্পূর্ণ জৈবভাবে একদম ইকো ফ্রেন্ডলি একটা ছাদ বাগান, আপনার বাগানও, আমরা সেই বাগানটাও দর্শকদের দেখাতে পারছি। অসংখ্য ধন্যবাদ রবিদা আমাদের দর্শকদের আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।